আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ১২৭তম উপজেলা বরগুনার তালতলীতে। তো চলেন শুরু করি। তালতলী বরগুনার একটি উপকূলীয় উপজেলা। এটি বরগুনার সর্বশেষ গঠিত উপজেলা। ২০১২ সালে আমতলী উপজেলা থেকে পৃথক হয়ে এই উপজেলাটি গঠিত হয়। পায়রা নদী একে বরগুনা থেকে এবং আন্ধারমানিক নদী একে পটুয়াখালী থেকে পৃথক করেছে। এই অঞ্চলে প্রচুর তাল গাছের কারণে এর নামকরণ তালতলী হয়েছে বলে ধারণা করা হয়। আজকের ভিডিওতে ঘুরব এই তালতলী উপজেলার জনপ্রিয় নিদ্রার চর, এছাড়া শুভ সন্ধ্যার সৈকত আর ট্যাংরাগিরির ম্যানগ্রোভ বন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপকূলীয় উপজেলা হলেও ঢাকা থেকে সরাসরি বাসে আসা যায় তালতলীতে। তবে পায়রা নদীর কারণে সরাসরি সড়ক যোগাযোগ নেই বরগুনার সাথে, বাসে আসতে হয় পটুয়াখালী হয়ে। ঢাকার সায়েদাবাদ বা গাবতলী থেকে ৮০০ টাকা নন এসি বাসে আসা যায় তালতলী উপজেলায়। তবে আমি এবার তালতলী উপজেলায় যাচ্ছি কুয়াকাটা থেকে। ভোরে রওনা দিয়ে চলে এসেছি নিজামপুর খেয়াঘাটে। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এখানে আসতে ভাড়া পড়েছে ৫০ টাকা। তালতলী উপজেলা আর কলাপাড়া উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে আন্ধারমানিক নদী। ট্রলারে করে সেই নদী পার হয়ে চলে আসলাম তালতলী উপজেলায়। আমি এখন আছি তালতলী উপজেলার নিশানভারিয়া খেয়াঘাটে। আমার পিছনে যেটা, এটা হচ্ছে নিশানভারিয়া খেয়াঘাট, আর এই পিছনের দিকটা হচ্ছে আন্দারমানিক নদী, আর নদীর ঠিক ওই পারে হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা। তালতলী উপজেলায় শর্টকাটে যদি কেউ আসতে চান কুয়াকাটা থেকে, তাহলে এইটা হচ্ছে বেস্ট ওয়ে। এদিক দিয়ে কিন্তু এই খেয়া দিয়ে বাইকও পার করা যায়। আপনার এই খেয়া পার হতে লাগে হচ্ছে ৩০ টাকা, আর বাইক প্রতিও হচ্ছে ৩০ টাকা। তো সকাল ভোর থেকে ৭টা থেকেই রাত্রে ৮টা পর্যন্ত এই খেয়া পারাপার হয়, মানুষজন এদিক দিয়ে যাতায়াত করে। তো আমি এই তালতলী উপজেলার শুরু করব ফাতরার চর থেকে। যদিও ফাতরার চরটা কুয়াকাটা যখন কেউ ঘুরতে আসে তখন সবাই কুয়াকাটা থেকে লেম্বুর বনের ওদিক দিয়ে পার হয়ে তারপরে ফাতরার চরে যাওয়া যায়। তো ওইটা শুধু বিকেলের জন্য। আমি যেহেতু পুরো তালতলী উপজেলাটা ঘুরে দেখবো, তা আমি এই জন্য সরাসরি চলে আসলাম এই খেয়া পার হয়ে তালতলী উপজেলায়। নিশানবাড়িয়া থেকে সরাসরি ফাতরার চর যাওয়ার কোনো রাস্তা নেই, তালতলী উপজেলা হয়ে ঘুরে যেতে হয়। আর এই উপজেলার রাস্তাঘাট এত বাজে, তাই গাড়িও তেমন পাওয়া যায় না। উপকূলীয় এলাকা হওয়ায় এখানে রাস্তাঘাট তেমন একটা নেই। ভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেলাম। ৫০ টাকা ভাড়া দিয়ে উপজেলার আগে জোর ব্রিজের কাছে নেমে ট্যাংরাগিরির আরেকটা অটোতে উঠলাম। এই ট্যাংরাগিরি হচ্ছে ফাতরার চর। চলে আসলাম একদম সরাসরি ট্যাংরাগিরিতে। সেই নিশানবাড়িয়া খেয়াঘাট পার হয়ে যে অটোতে উঠেছিলাম, ১১০ টাকা ভাড়া নিল এই পর্যন্ত। রাস্তা যদিও খারাপ, তো আসতে বেশ খারাপ লাগে নাই, যেহেতু সকাল সকাল। তো সরাসরি এখন এখানে চলে আসছি। এখন এখানে একটা ব্রিজ ব্রিজ যদি হয়ে যেত তাহলে হয়তো বা সরাসরি বাইক নিয়ে একদম ট্যাংরাগিরি ইকো পার্ক বা বনের ভেতরে গিয়ে চলে যাওয়া যেত। কিন্তু এখানে এই খাল বা নদী, এটা এখন পার হতে হবে ৫ টাকা দিয়ে, তারপরে হেঁটে বনে ঢুকবো। নৌকা থেকে নেমে হাঁটা শুরু করলাম বনের ভেতর দিয়ে। এটা সুন্দরবনেরই একটা অংশ, তবে এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি। ২০১০ সালে ফাতরার চরের বিশাল জায়গা জুড়ে গাছ লাগিয়ে এই বন সৃষ্টি করা হয়েছে। আর এই বন পার হলেই বঙ্গোপসাগর। সাগরের জলোচ্ছ্বাসের হাত থেকে এই উপজেলাকে বাঁচানোর একটা রক্ষা কবচ এই ট্যাংরাগিরির বন। বনের ভেতর দিয়ে সাগর পর্যন্ত এরকম ইটের রাস্তা করা, যাতে বনের ভেতরে কেউ হারিয়ে না যায়। তবে অনেক জায়গাতেই রাস্তা একদম নষ্ট হয়ে গিয়েছে। একা একা হাঁটতে ভয়ও লাগে, এমন নির্জন
এরিয়া, কোনো মানুষজন কিছুই নেই। দেখেন পিছনে শুধু গাছ আর গাছ। এটা কিন্তু সুন্দরবনের অংশ, এই জন্য এখানে কিন্তু প্রচুর গাছপালা, জঙ্গল। যদিও হচ্ছে গিয়ে বনে কোনো বাঘ নেই, কিন্তু মোটামুটি সুন্দরবনের একটা ফিল পাওয়া যায়। বনের ভেতরে এরকম অনেক কালভার্টের মতো আছে যেগুলো নিচ দিয়ে জোয়ারের পানি নেমে যায়, যদিও বেশিরভাগই দেখলাম ভাঙ্গা। এই যে আরেকটা খাল পার হচ্ছি, এই খালে মোটামুটি একটু পানি আছে, কারণ এখন হচ্ছে ভাটা চলতেছে। একটু পরে জোয়ার আসবে, আবার জোয়ার আসলে হচ্ছে পানি আরো বেশি থাকে। তো এরকম কিন্তু এই ট্যাংরাগিরিতে যাওয়ার পথে বেশ কয়েকটা খালি পড়ে, যদিও হচ্ছে কয়েকটাতে ব্রিজ আছে, কিন্তু এটাতে হচ্ছে গিয়ে একদম গাছ দিয়ে হচ্ছে গিয়ে করা। এটা গাছ দিয়ে বানানো একটা সেতু, এটা পার হয়ে হচ্ছে ট্যাংরাগিরি বিচের দেখা পাবো। ফাইনালি হচ্ছে বিচের দেখা পেয়ে গেলাম। এই যে আমার পিছনে, এটা হচ্ছে সি বিচ, আর এই বিচটার নাম হচ্ছে ট্যাংরাগিরি সি বিচ। আর এই বিচটাও কিন্তু হচ্ছে বালুময়। কক্সবাজার কুয়াকাটার সি বিচগুলো যেরকম বালু দিয়ে, এরকম বালুময় সি বিচ। আর এই হচ্ছে আমার ঠিক পিছনে ট্যাংরাগিরি ইকো পার্ক, বনের শুরু। এই আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগলো পুরো বনটা হেঁটে, তারপরে হচ্ছে সমুদ্রের পাড়ে চলে আসলাম। অস্থির একটা জায়গা, কিন্তু এখানে কোনো মানুষজন বলতে কিচ্ছু নাই, শুধু আমি একা। আর এখানে তেমন কাউকেই দেখতেছি না। রাস্তায় আসার সময় দুই একজন হচ্ছে জেলে যারা হচ্ছে মাছ টাছ ধরে, এলাকার লোকজন কয়েকজনের সাথে দেখা হয়েছে, বাট তেমন কোনো ট্যুরিস্ট কারোর সাথে কিন্তু একদমই দেখা হয়নি। বিচটা অসম্ভব সুন্দর, তবে এখানে খাওয়া দাওয়া, টয়লেট বা বসার কোনো ব্যবস্থা নেই। সো এখন আবার চলে যাচ্ছি এখান থেকে। তবে ভাবছিলাম যে এখান থেকে হয়তোবা কুয়াকাটা থেকে যে আসে ফাতরার চরে, সেই ফাতরার চরে আসার হয়তোবা কোনো সুযোগ থাকবে, কিন্তু এখান থেকে আসলে তেমন কোনো সুযোগ নাই। তবে এই পুরোটা চরই হচ্ছে ফাতরার চর, আর ফাতরার চরের যে বীজটা, এটাই হচ্ছে ট্যাংরাগিরি। আর আমরা যে ফাতরার চরে কুয়াকাটা থেকে আসি, এটা হচ্ছে এই বনের ঠিক ওই দিকের অংশটা। আমি যদি সমুদ্র দিয়ে যদি যাই, তাহলে ট্রলার দিয়ে ওই পাশটাতে গেলেই হচ্ছে নদীর যে মোহনাটা, ওই মোহনাটার ওইখানেই হচ্ছে এই ট্যাংরাগিরির একটা অংশই হচ্ছে কুয়াকাটা থেকে দেখতে আসে সবাই। আবারও সেই রাস্তা দিয়ে হেঁটেই ফিরতে হবে। তবে যাওয়ার সময় অনেক দূর মনে হলেও ফেরার সময় এত দূর মনে হয়নি। বনের ভেতরে একটা কুমিরের খামার আছে, যদিও কুমিরের দেখা পাইনি, তবে ভাগ্যক্রমে দুইটা হরিণের দেখা পেয়েছিলাম। আধা ঘন্টা হয়ে যাচ্ছে এই মোড়ে দাঁড়ায় আছি। এই মোড়েই হচ্ছে নামছিলাম সরাসরি নিশানবাড়িয়া থেকে। এখন ট্যাংরাগিরি থেকে বের হয়ে এই কামার পিছনের এই দিকটাতে হচ্ছে গিয়ে ডিসি পয়েন্ট, আর এই দিকটাতে হচ্ছে তালতলী উপজেলা। আর আমি আসছি এদিকে ট্যাংরাগিরি থেকে। কোনো অটো টোটো কিছুই পাচ্ছি না। এই তালতলা উপজেলার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। গাড়ি টাড়ি একদম কম, এই জন্যই বোধ হয় পর্যটকরাও এখানে তেমন একটা আসে না। অনেকক্ষণ অপেক্ষার পরে একটা বাইক পেলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ। মূলত এটা একটা বাঁধ। তালতলী উপজেলার 3 দিকেই এমন বাঁধের রাস্তা, কারণ পুরো উপজেলাটাই সাগরের মোহনায়। এখন যাচ্ছি তালতলীর সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় জায়গা নিদ্রার চরে। বাইকে 50 টাকা দিয়ে নেমে গেলাম ডিসি পয়েন্টের মুখে। এরপর একটু হাঁটতেই নিদ্রার চর। সো ফাইনালি চলে আসলাম হচ্ছে ট্যাংরাগিরি থেকে নিদ্রার চরে। যদিও হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ডিসি পয়েন্ট, কারণ মানুষজন হচ্ছে গিয়ে এটাকে ডাকে ডিসি পয়েন্ট নামে। তবে এই চরটার নাম হচ্ছে নিদ্রার চর, আর এটা এই বরগুনার তালতলী উপজেলার খুবই জনপ্রিয় একটা জায়গা। জায়গাটা কিছুটা গুলিয়াখালীর মতো। গুলিয়াখালীতে যেরকম জোয়ার ভাটা হয়, এখানেও সেরকম জোয়ার ভাটা হয়। আমার ঠিক পিছনেই কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর। যখন জোয়ারের সময় এই কেওড়া গাছের গুড়িগুলোতে পানি উঠে, তখন কিন্তু কিছুটা এই পুরো জায়গাটা গুলিয়াখালীর মতো দেখা যায়।
জায়গাটা বেশ সুন্দর। এখানে বেশ ভালোই পর্যটকরা আসে। এখানে কক্সবাজারের মতো বা কুয়াকাটার মতো হচ্ছে গিয়ে বেঞ্চও আছে শুয়ে বসে থাকার জন্য। খাবারের দেখলাম বেশ কয়েকটা দোকান-টোকানও আছে। বেশ ভালোই লাগতেছে। গাছের ছায়াও আছে প্লাস হচ্ছে সমুদ্র সৈকত। একটা অন্যরকম ফিল। নরমালি সমুদ্র সৈকতগুলাতে যেরকম শুধু বালু দেখা যায়, এইটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট। কারণ এইখানে সমুদ্রের পাড়ে এরকম কেওড়া গাছের ছায়া আছে। আর ছায়ার মধ্যে হচ্ছে দোলনা বা বেঞ্চে শুয়ে বসে থাকা যায়। বেশ সুন্দর একটা জায়গা। এদিকে কি জোয়ারের সময় পানি উঠে? জি, জি, ওই আর কয়দিন পর উঠবে। ডাল আগুনে এখন ওঠে না বর্তমানে। মানে বর্ষাকালে? এটি কেওড়া। বর্ষাকালে উঠে না? হ্যাঁ, জি। বর্ষাকালে প্রচুর পানি ওঠে। পেয়ারা খেতে খেতে বিচে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম। নিদ্রার চর আসলেই সুন্দর একটা জায়গা। ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেলাম, তাই একটু বেঞ্চে শুয়ে আরাম করতেছি। বেশ ভালোই লাগতেছে। এই দিকটাতে হচ্ছে গিয়ে সমুদ্র, বেঞ্চে শুয়ে শুয়ে সমুদ্র দেখতেছি। ওয়াও, জায়গাটা সেই অস্থির একটা জায়গা। ট্যাংরাগিরি থেকে আমার এই জায়গাটা জোস লাগছে, জোস। বিকেলে এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে। এখন দুপুর হওয়ায় মানুষজন একটু কম। এখন বাজে হচ্ছে দুপুর 2টার উপরে। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেল। এখানে পাশে হচ্ছে একটা দোকান আছে খাবারের। তো এখানে দুপুরে লাঞ্চ সারতেছি। ইলিশ মাছ নিলাম, সাদা ভাত। কিন্তু এখানে প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি। ইলিশ মাছের পিস পড়লো হচ্ছে 150 টাকা। কুয়াকাটার মতোই সেম প্রাইস, কিন্তু এইখানে আরো কম হওয়ার কথা ছিল। যাই হোক, খাচ্ছি, খেয়ে দিয়ে আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাত্রা করব। খাওয়া দাওয়া শেষ করে আবারও এই আঙ্গা রোডটাতে, আঙ্গা রোড বলে এটাকে, বেরিবাদ রোড আর কি, এটাতে উঠলাম। অনেকক্ষণ ওয়েট করলাম, গাড়ি নাই, আরো গাড়ি নাই। তো এক ভাই হচ্ছে যাচ্ছিল শুভ সন্ধ্যার দিকে। আমার এখন গন্তব্য হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র বিচ আর কি। তো দিল আর কি, তো ওনাদের সাথে আমি যাচ্ছি বাইকে করে। এই ভাইকে না পেলে আজকে বোধহয় আমার আর শুভ সন্ধ্যায় যাওয়া হতো না। কারণ রাস্তা 2-3 কিলোমিটার হলেও এখানে বিকেল ছাড়া তেমন গাড়ি পাওয়া যায় না। ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইকে আসতে এখানে 7 থেকে 8 মিনিটের মতো লাগলো। চলে আসলাম ফাইনালি এই তালতলী উপজেলার আরেকটা সুন্দর জায়গা, শুভ সন্ধ্যা সি বিচে। এটা হচ্ছে যে বাইক দিয়ে নামাই দিল একদম সোজাসুজি হচ্ছে সি বিচের ঠিক সামনে। এটা কিন্তু পুরোটা যে পিছনে যে জঙ্গল বা বন যেটাই হোক, ঝাউবন, এটা দেখতে পাচ্ছেন। ঝাউবনের ভিতর দিয়ে হচ্ছে এই সুন্দর রাস্তাটা এসে হচ্ছে গিয়ে একদম সরাসরি সমুদ্রে চলে গেছে। এবং এই রাস্তাটা কিন্তু এখন জোয়ার চলতেছে, জোয়ার আসতেছে, যখন ভাটা থাকে তখন কিন্তু অনেক দূর পর্যন্ত হচ্ছে গিয়ে এই রাস্তাটা দেখা যায়। কিছুটা ওই যে চিরাঙের বাঁশবাড়িয়া সি বিচে গেলে এরকম একটা রাস্তা আছে। কিন্তু এই বিচের একটা প্রবলেম হচ্ছে, এখানে আপনি ওই শোয়ার জন্য, বসার জন্য হচ্ছে কোনো বেঞ্চ টেঞ্চ কোনো কিছু নাই। এটা হচ্ছে জোয়ারের সময় এই যে জঙ্গলটা বা বনটা, ঝাউবনটা, একদম ঝাউবন পর্যন্ত হচ্ছে গিয়ে ফুল জোয়ারের সময় পানি চলে আসে। তো এই জন্য বালুটা দেখা যায় না, এই জন্য বেঞ্চ টেঞ্চ আসলে ব্যবস্থাও নাই এখানে। তো এই জন্য হচ্ছে মানুষজন এখানে বসতে পারে না। তবে এখানে গোসল টোসল কিন্তু করা যায়। এই যে পিছনে সবাই কিন্তু গোসল করতেছে। এই যে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে মানুষের মাথা। এই বীজটাও কিন্তু কক্সবাজারের মতো বালু, এখানে কিন্তু কাদামাটি নেই। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, বনটা, এই বনটার পিছনেই কিন্তু ছিলাম আমি একটু আগে। নিদ্রার চর যেটা, ওইটার বীজটা কিন্তু এরকম বালুময় ছিল না, ওইটা ছিল কাদা। জাস্ট এই বনটা পার হয়ে হচ্ছে গিয়ে এই পাশে আসছি, এতেই কিন্তু হচ্ছে বালুময় বীজ পেয়ে গেলাম। আসলে প্রকৃতির যে গঠন সেটা আসলেই অদ্ভুত, এটা আসলে না দেখলে বোঝা যায় না। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে কিন্তু নদীর ওই পারে হচ্ছে বরগুনার যে পাথরঘাটা উপজেলা আছে, ওই পাথরঘাটার লালদিয়া সি বিচ দেখা যায়। একদম আমি যদি দেখাই যে ঠিক আমার এই পিছনের এই দিকটাতে দূরে যে একটা জঙ্গলের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লালদিয়া সি বিচ। আমার বরগুনার পাথরঘাটা উপজেলার ভিডিওটা যদি দেখেন তখন কিন্তু দেখবেন যে আমি ওই লালদিয়া সি বিচে গিয়েছিলাম। আর ওই লালদিয়া সি বিচ থেকে কিন্তু এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটা দেখা যায়।
এবং এই পুরো জায়গাটা কিন্তু হচ্ছে নদীর মোহনা এবং এই দিক থেকে কিন্তু হচ্ছে গিয়ে বঙ্গোপসাগর। আহা শিট, একটুর জন্য। বিচের পাশেই 20 টাকায় এই লক্ষ্যভেদের খেলা হচ্ছিল। ছোটবেলায় গ্রামের বাড়িতে মেলায় এগুলো ছিল। অনেকদিন পর আজকে আবার দেখলাম। এই খেলাটার আসল নাম কি কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। শিট, আহা। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, তবে টয়লেটের কোনো ব্যবস্থা দেখলাম না। ঝাউবন পার হলেই শুভ সন্ধ্যা সৈকতের বোর্ড দেখা যায়। এখানে একটা সরকারি ডাকবাংলো আছে। এই ছিল শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আর মোটামুটি তালতলী উপজেলার এই 3টা জায়গায় হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। এখন যাচ্ছি কি হচ্ছে আবার তালতলী উপজেলার দিকে, ওইখানে যে একটু ঘুরে তারপরে হচ্ছে এই তালতলী উপজেলার ভিডিও শেষ করব। এখন হচ্ছে গিয়ে একটা অটো তুলবো, এখান থেকে হচ্ছে গিয়ে 50 টাকা ভাড়ায় সরাসরি উপজেলা যাওয়া যায়। যাওয়ার সময় পায়রা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। এই পায়রা নদী তালতলী উপজেলাকে বরগুনা সদর থেকে আলাদা করেছে। ফাইনালি চলে আসলাম হচ্ছে তালতলী উপজেলায়, কিন্তু এই উপজেলা ঘুরতে গিয়ে অবস্থা একদম পুরোপুরি খারাপ হয়ে গেল। জোহরের নামাজ আদায় করবো, একটা মসজিদও পাইনি। তো লাস্টে হচ্ছে সেই শুভ সন্ধ্যা থেকে এই মডেল মসজিদ পর্যন্ত আসতে হয়েছে মসজিদ খুঁজতে খুঁজতে। যাই হোক, জোহরের নামাজ পড়লাম, তারপর হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে আসলাম, উপজেলা চত্বরে একটু ঢুকলাম। আর উপজেলা চত্বরের ঠিক পাশেই হচ্ছে 2টা বৌদ্ধ মন্দির আছে। আমার ঠিক পিছনে পুকুরটার ওই পারে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। তো ভাবলাম যে এই 2টা একটু ঘুরে দেখে যাই। তো তালতলা এবং কলাপাড়া এই 2টা উপজেলাতে কিন্তু রাখাইনরা প্রচুর বাস করে। তো এখানে হচ্ছে গিয়ে এই জন্য অনেক আগে থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেখা যায়। আর এই কারণেই এখানে এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই প্যাগোডা বা বৌদ্ধ বিহার বা মন্দির যেটাকে আমরা বলি, এগুলো দেখা যায়। এবং বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনও কিন্তু এখানে প্রচুর বাস করে। এখানে বৌদ্ধদের পাশাপাশি 2টা পাড়া আছে। একটা অটোতে উঠে চলে আসলাম তালতলী বাজারে দই মিষ্টি খেতে, সাতক্ষীরা দই ঘরে। স্থানীয়দের কাছে শুনলাম এই দোকানে নাকি বেস্ট দই মিষ্টি পাওয়া যায়। এসেই নিয়ে নিলাম টক মিষ্টি দই, যদিও দইটা একটু ভালো লাগেনি। সাথে হচ্ছে একটা মিষ্টি নিলাম, এটা হচ্ছে কালো জাম। মিষ্টি মোটামুটি কম, মিষ্টি দইয়ের সাথে হ্যাঁ তেলে ভাজা মিষ্টি তো কম। এটা হচ্ছে তেলে ভাজা মিষ্টি আর কি। কালো খারাপ লাগতেছে না, ওটা বলে কালো দাম। এই দইয়ের সাথে মিষ্টি কম্বিনেশনটা ভালোই। সো মিষ্টি খেয়ে চলে আসলাম হচ্ছে সরাসরি বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ডে পিছনের বাস দিয়ে যাব হচ্ছে বরিশাল। ঢাকার বাস আজকে নাই, কারণ ঈদের ছুটির কারণে প্রচুর রাশ। তো এখন বরিশাল যাই, বরিশাল থেকে ব্যবস্থা হবে। সো আমার তালতলী উপজেলার ভিডিওটা আমি এই বাস স্ট্যান্ড থেকে শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।